মালিকের টাকার জরিমানা ঠিকই দিতে বাধ্য হন, শ্রমিকের টাকাটা। ফলে এটাকে আমরা কিন্তু এখানে যুক্ত করেছি যাতে। আর আরেকটা বিষয়, কোনো মালিক বলে আকস্মিক কারণে আমি বেতনটা দিতে পারি নাই। আমরা যে আকস্মিক কারণে বেতন দিতে না পারার কারণে আসেন তাহলে একটা আপদকালীন তহবিল গঠন করা হোক। আপদকালীন তহবিল যদি থাকে, বাংলাদেশের সমস্ত মালিকরা যদি আপদকালীন তহবিলে টাকাটা জমা রাখে, একসঙ্গে তো সব মালিক বিপদে পড়ে না। যে মালিক বিপদে পড়বে সে এখান থেকে ধার নিয়ে টাকাটা শোধ করে দেবে, পরে আবার 2 মাস পরে সেটা আবার ফিল আপ করবে। তাহলে সবসময় একটা আপদকালীন তহবিল যেন থাকে। 3 মাসের মজুরি বাকি, এই জন্য ডিসি অফিস ঘেরাও করো, ডাইভির অফিস ঘেরাও করো, তারপর রাস্তা অবরোধ করো, এই জায়গায় আমরা যেতে চাই না। কাজ করেছি, পরিশ্রম করেছি, এখন আবার বেতন পাওয়ার জন্য আবার ওভারটাইম করছি। কাজ করে মজুরি পাওয়ার কথা, এখন মজুরি পাওয়ার জন্য আমাকে আবার ওভারটাইম করতেছে, রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় বসে আমাকে আন্দোলন করতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। এইটা আমরা হতে দিতে চাই না। আমরা এই কারণে শ্রম কমিশনের সুপারিশ ওই জিনিসটা একটু উল্লেখ করার চেষ্টা করেছি। আর কয়েকটা বিষয় উল্লেখ করেছি, একটা জিনিস খেয়াল করবেন। আমরা আবাসনের কথা আমাদের একজন কমরেড বলেছেন, একটা আমরা বলেছি যে আবাসনের দায়িত্বটা সরকারকে নিতে হবে। ছোট্ট একটা হিসাব আপনাদেরকে বলি। একটা শ্রমিক, তার যদি এমনি সাধারণত ঘরগুলো কি হয় 10 ফিট বাই 10 ফিট, আমরা ই করি না, যে কোনো একটা ফ্ল্যাট বাড়িতেও তো রুমগুলো সাধারণত 10 ফিট বাই 10 ফিট। আমরা বলেছিলাম যে আমাদের শ্রমিকদের যদি 450 স্কোয়ার ফিটের একটা প্রত্যেককে বাসা দেওয়া হয়, আমি হিসাবটা একটু বলছি, এটা প্রথমে তাদের কাছে অবাস্তব মনে হয়েছিল, মানে আমরা যখন এই জিনিসটা হাজির করেছিলাম, 450 স্কোয়ার ফিটের মধ্যে আমরা যদি 10 ফিট বাই 12 ফিট একটা রুম, কারণ এক রুমের মধ্যে যেহেতু থাকবে, রুমটা একটু বড় হলে ভালো হয়, 10 ফিট বাই 12 ফিট মানে 120 স্কোয়ার ফিট। একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, সেটা সেটা 12 ফিট বাই 12 ফিট, যেখানে এক পাশে তার ছেলে মেয়ে থাকলে সে একজন শুতেও পারবে, একটা ড্রয়িং রুম হিসেবেও কাজ করবে, ওটা ডাইনিং এর কাজও করবে। একটা কিচেন 70 স্কোয়ার ফিট, একটা বাথরুম 50 স্কোয়ার ফিট, একটা ছোট্ট একফালি বারান্দা 10 ফুট লম্বা 3 ফুট চওড়া একটা বারান্দা, আর একটা ওপেন স্পেস 50 স্কোয়ার ফিট। এরকম করে হিসাব করে একটা দেখিয়েছিলাম, যে সেটা হলো 450 স্কোয়ার ফিট, মানে 1 শতাংশের মতন জায়গা। 435 বর্গ ফুটে 1 শতাংশ হয়। আমরা 450 স্কোয়ার ফিটের যদি হয়, সেই বাড়ি একটা তৈরি করতে গেলে এখন প্রতি স্কোয়ার ফিটের জন্য খরচ পড়ে 2200 টাকা। আমরা এটাকে 3000 টাকা ধরেছি, ধরলেও 13.5 লক্ষ টাকা খরচ পড়ে। আমরা বলেছি একজন শ্রমিক যদি 20 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা করে দেয়, তাহলে এই টাকাটা 20 বছরের মধ্যে উঠে আসবে। 20 বছর পরে ওই বাড়ির চাবিটা ওই শ্রমিকের হাতে থাকবে। একজন বলছেন না, শ্রমিকরা চাকরি চলে গেলে তারপর কোথায় যাবে? তাহলে প্রতি মাসে 5,000 টাকা যে ঘর ভাড়া দেয়, এই 5,000 টাকা দিয়ে একটা পাকা বাসায় থাকতে পারবে, তার একটা বাথরুম থাকবে, তার একটা কিচেন থাকবে, তার একটা ড্রয়িং রুম থাকবে, তার কাপড় শুকানোর জন্য একটা বারান্দা থাকবে। এবং সরকার চাইলে এটা করতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দেশ থেকে তছরূপ হয়ে যাচ্ছে। এই টাকাটা কিন্তু তছরূপ হবে না। এই টাকাটা শ্রমিক প্রতি মাসে মাসেই তার মজুরি থেকে শোধ করবে। কারণ শ্রমিকেরও স্বপ্ন থাকবে যে একদিন আমার চাকরি থাকবে না, সেদিন আমার তো মাথা গোঁজার ঠাইটা থাকবে। এগুলো শুনলে তারা হা করে থাকে, এত টাকা কোথায় পাবো? আমরা তখন চিন্তা করি, আমরা তখন বলি, এত টাকা যখন চুরি হয়ে যায়, তখন আমরা চিন্তা করি এত টাকা কোথায় ছিল। ওরা বলে এত টাকা কোথায় পাবো। আর আমরা চুরির হিসাব দেখলে বলি এত টাকা কোথায় ছিল, দেশ থেকে চুরি করে নিয়ে গেল। টাকাটা আছে, দেশের মানুষের পকেটেই আছে। দেশের মানুষের শ্রম দিয়ে দেশের মানুষ এই টাকাটা তৈরি করেছে। এই টাকার উপর আমাদের দেশের মানুষ অধিকারটা পেতে চায়। আমরা বলেছি 7,40,00,000 শ্রমজীবী মানুষ। 7,40,00,000 শ্রমজীবী মানুষের মধ্যে আমরা এখানে লিখেছি 6.5 কোটির মতো প্রায় অপ্রাতিষ্ঠানিক খাতে, বাকিরা হচ্ছে প্রাতিষ্ঠানিক খাতে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জীবনটা তো একটা একটা বলবো একদিকে শুধু ঝুঁকিপূর্ণ না, প্রচন্ড অনিশ্চয়তার জীবন। তাদেরকে অনেক সময় আমরা বলা হয় কানা মনা, কাজ নাই তো মজুরি নাই, হাত চললে ভাত জোটে। যেদিন হাত খালি সেদিন পকেট খালি, শুধু না পেটও খালি থাকতে হয় তাদের। এই শ্রমিকদেরকে কিভাবে আমরা একটা আওতার মধ্যে নিয়ে আসবো, সুরক্ষার আওতায়? যে কারণে আমরা বলেছিলাম যে শ্রম কমিশনের সুপারিশের প্রথম জায়গাটা ছিল যে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্বপ্নের মধ্যে ছিল সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক সুবিচার চাই। এই তিনটা ছিল আমাদের প্রাণের চাওয়া। আর 24-এ যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যুর তালিকা সরকার দিয়েছে 836 জন।
836 জনের মধ্যে 284 জন হচ্ছে শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন হচ্ছে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী। তারাও কিন্তু এক অর্থে শ্রমিক। কারখানা থেকে চাকরি চলে গিয়েছে, একটা ভ্যানে করে সবজি বিক্রি করে, ক্ষুদ্র পুঁজি। আর 108 জন হচ্ছে কর্মচারী। খেয়াল করে দেখুন, তাহলে টোটাল হিসাবটা করলে, মৃত্যুর হিসাব করলে প্রায় 50% বেশি কিন্তু মৃত্যুবরণ করেছে আমাদের শ্রমজীবী মানুষরা। কিসের জন্য তারা? এই যে যত ধরনের বৈষম্যের বেদনা, সেখান থেকে তো তারা রাস্তায় নেমেছিল। তো এই যে যারা রাস্তায় নামলো, তাদের কাগজের স্বীকৃতি দরকার যেমন, তার চেয়ে বেশি দরকার তো তাদের জীবনটাকে একটু স্বস্তিতে যেন তারা যাপন করতে পারে। 60 বছর বয়সে কর্মক্ষমতা হারিয়ে একজন মানুষ যখন তার বিশ্রাম নেওয়ার কথা, রাস্তায় যান, 60 বছর বয়সী কতজনকে রিক্সা চালাতে দেখবেন? যখন তার বিশ্রাম নেওয়ার কথা,